মুকেশ আম্বানির ইনকামের আন্দাজ আপনি এইভাবে করতে পারেন। যতক্ষণে আপনি এই ভিডিওটাকে দেখে শেষ করবেন ততক্ষণে আম্বানি 1,92,00,000 টাকা ইনকাম করে ফেলেছে। হ্যাঁ, 10 মিনিটে প্রায় 200 কোটি টাকা। আজকাল মুকেশ আম্বানির ছেলের বিয়ের কথা আলোচনা হচ্ছে সারা বিশ্বে, যেখানে অংশগ্রহণ করেছিল বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রিটিরা। এর সঙ্গে এসেছিল ক্রিকেটার আর বড় বড় ফিল্ম স্টারেরা, বিশ্বের সেরা পারফরমেন্সকারীরা। আর এটা তো আমরা সবাই জানি, এরা কেউ ফ্রিতে এই বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। এর জন্য মুকেশ আম্বানিকে এক বড় অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। বলে দিই, আমার ও আপনার কাছে ওটা একটা বড় অঙ্কের খরচ মনে হতে পারে, কিন্তু আপনি ভাবতে পারেন ওটি মুকেশ আম্বানির কাছে সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতন ব্যাপার হতে পারে। শুধুমাত্র জাস্টিন বিবার কয়েক মিনিট পারফর্ম করার জন্য 80 কোটি টাকা নিয়েছিল। এবার আপনি ভাবুন, সেখানে তো এরকমই কত রথী মহারথী ছিল যাদের আনার জন্য আম্বানি জলের মতন টাকা খরচা করেছে। এবার আপনার মনে প্রশ্ন উঠবে, মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ভারতীয় টাকায় মুকেশ আম্বানির নেটওয়ার্থের পরিমাণ 10,370 মিলিয়ন রুপিস। আর কি হলো আম্বানির ইনকামের প্রধান উৎস, যা তাকে সমগ্র এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। যেখানে আজ এক ভাই জলের মতন টাকা উড়াচ্ছে, সেখানে অপর এক ভাই দেওয়ালিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিন মুকেশ আম্বানির সফলতার গল্পের কিছু ঝলক। আপনি যদি একজন ভারতীয় হন আর এতে আপনার ইচ্ছা থাকুক বা নাই থাকুক, আপনার কাছ থেকে কিছু না কিছু পরিমাণ পয়সা মুকেশ আম্বানি তার পকেটে ভরছে। আপনি আপনার চারিপাশে একটু তাকিয়ে দেখুন, টেলিকম সেক্টর, পেট্রোলিয়াম, স্পোর্টস ও রিটেল সেক্টরের মতন প্রভৃতি জায়গায় মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে আপনি প্রতিটি জায়গায় দেখতে পাবেন। কিন্তু এই সমস্ত কিছু শুরু মুকেশ আম্বানি নিজে করেনি। মুকেশ আম্বানির পথ চলা তার বাবা ধীরুভাই আম্বানির হাত ধরে। 1950 সালে ধীরুভাই আম্বানি একটি ভালো চাকরির জন্য গুজরাট থেকে ইমান চলে যায়। সেখানে তিনি 8 বছর ধরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় ক্লার্ক হিসাবে কাজ করেছিল। আর তিনি এই ব্যবসায় কাজ করার সাথে সাথে এই ব্যবসাটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করে। 8 বছর পর 1958 সালে তিনি আবার ভারতে ফিরে আসে। এই সময় তার কাছে একটু বিজনেস আইডিয়া ছিল এবং তিনি গুজরাটে ফিরে এসে এই ব্যবসাটাই শুরু করে, যার নাম ছিল রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। ব্যবসার প্রথম দিকে এই কোম্পানিটি শুধুমাত্র স্পাইসেস বা মশলা ট্রেডিং এর উপরে জোর দিয়েছিল। কোম্পানিটি ভারত থেকে বিভিন্ন মশলা কিনে সেগুলিকে মিডিল ইস্ট ও আফ্রিকার দেশে রপ্তানি করত। যেহেতু তিনি 8 বছর ধরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত ছিল, এই কারণে তিনি এই ব্যবসায় বিশাল অভিজ্ঞ ছিল। ফলে দেখতে দেখতে তার কোম্পানিটি ব্যবসায় প্রচুর প্রফিট করতে শুরু করে। কিন্তু ধীরুভাই আম্বানি এখানেই থেমে থাকে না। তাই তিনি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ব্যবসার দিকেও পা রাখে। তাই তিনি 1966 সালে রিলায়েন্স টেক্সটাইল নামে এক নতুন কোম্পানি শুরু করে। সেই সময় কটন বা তুলোর উপরে ভারত সরকার অনেক কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ফলে সমগ্র ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কিন্তু ধীরুভাই আম্বানি এটিকে একটি বড় সুযোগ হিসাবে দেখেছিল। তাই তিনি কটনের পরিবর্তে সিনথেটিক টেক্সটাইলের ব্যবহার শুরু করেছিল। এর মানে কেমিক্যাল প্রসেসের সাহায্যে সুতো তৈরি, আবার সেই সুতো দিয়ে কাপড় তৈরি, যার ফলে তিনি বিভিন্ন সরকারি পলিসি থেকে রক্ষা পায়। আর সিনথেটিক টেক্সটাইলের ফলে যে সমস্ত কাপড় জামা তৈরি হতো সেগুলির দাম অনেক কম হওয়ার কারণে সেই সময়ের মানুষের কাছে ওই কাপড় জামাগুলি অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আর এইভাবেই ধীরে ধীরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আকার বাড়তে থাকে। ফলে বড় বড় ইনভেস্টকারীরা এতে ইনভেস্ট করতে থাকে। রিলায়েন্স গ্রুপ এতটাই সফল হয়ে ওঠে যে তারা 1987 সালের ওয়ার্ল্ড কাপ হোস্ট করে। এরপর ধীরুভাই আম্বানি দেখে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে চালানোর জন্য পেট্রোকেমিক্যাল অন্য জায়গা থেকে কিনতে হচ্ছে। এই কারণে তিনি নিজে পেট্রোকেমিক্যালের ব্যবসা শুরু করার মনস্থির নেয়। এইভাবেই রিলায়েন্স গ্রুপ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে পা রাখে। 1986 সালে যখন ধীরুভাই আম্বানি অসুস্থ হয়ে পড়ে, তখন তার দুই ছেলে অনিল আর মুকেশ আম্বানি ব্যবসায় তাকে সাহায্য করতে থাকে। কিন্তু যখন 2002 সালে ধীরুভাই আম্বানির মৃত্যু হয়, তখন আম্বানি পরিবার এক নতুন সমস্যার সম্মুখীন হয়। কারণ নিজের মৃত্যুর আগে ধীরুভাই আম্বানি তার সম্পত্তি ভাগাভাগির কথা কিছু বলে যায়নি, যে তার মৃত্যুর পর রিলায়েন্স ইন্ডাস্ট্রির কন্ট্রোল কার হাতে থাকবে। এই ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবার জন্য রিলায়েন্স বোর্ড অফ গভর্নরদের নিয়ে একটি মিটিং ডাকা হয়। আর সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির বেশিরভাগ কন্ট্রোল মুকেশ আম্বানিকে দেওয়া হবে, কারণ এই বিশাল ব্যবসা সামলানোর জন্য মুকেশ আম্বানি যথেষ্ট উপযুক্ত ছিল। এখান থেকেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু তাদের মা এইসব কিছু না দেখতে পেয়ে তিনি ঠিক করেন দুই ভাইয়ের মধ্যে ব্যবসাকে অর্ধেক ভাগে ভাগ করে দেবে এবং তারা তাদের নিজের ব্যবসা সামলাবে। এইভাবেই 2005 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রির দুটো ভাগে ভাগ হয়ে যায়। রিলায়েন্স অয়েল, গ্যাস, পেট্রোকেমিক্যাল ও ম্যানুফ্যাকচারিং মুকেশ আম্বানির ভাগে পড়ে। রিলায়েন্স এনার্জি, টেলিকম ও রিলায়েন্স ক্যাপিটাল অনিল আম্বানির ভাগে পড়ে। এইভাবেই কিছুটা হলেও সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু দু ভাইয়ের মধ্যে এখনো
মনোমালিন্য চলতেই ছিল। কিছু কিছু সময় এই মামলা কোর্টে গিয়েও হাজির হয়। মুকেশ আম্বানি তার নিজ ভাগের ব্যবসাকে তার বুদ্ধি ও পরিশ্রম দিয়ে আরো বিশাল রূপ দেয়, যা এখন আমরা দেখতেই পাচ্ছি। তার ভাগে যে জামনগর পেট্রোলিয়াম রিফাইনারি এসেছিল, তিনি এর প্রোডাকশনকে বাড়াতে ওখানে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইনস্টল করে জামনগর পেট্রোলিয়াম রিফাইনারিকে বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিফাইনারিতে পরিণত করে। শুধু এখানেই নয়, জামনগর পেট্রোলিয়াম রিফাইনারির সঙ্গে আরেকটি নতুন রিফাইনারি যুক্ত করে, যার ফলে মুকেশ আম্বানি সেখান থেকে আরো বেশি লাভ করতে থাকে। আর এরপরই মুকেশ আম্বানি গোটা ভারত জুড়ে স্মার্ট বাজার নামে সুপার মার্কেট খোলে, যেখানে কাস্টমাররা বিভিন্ন আইটেম একটি জায়গাতেই ডিসকাউন্ট মূল্যে পেয়ে যেতে পারে। 2008 সালে যখন ক্রিকেটের সবচেয়ে বড় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়, তখন মুকেশ আম্বানি এখানেও কোমর বেঁধে নেমে পড়ে আর আইপিএল এর সবচেয়ে দামি টিম মুম্বাই ইন্ডিয়ান্সকে কিনে নেয়। পরের কয়েক বছর এই টিমটি আইপিএল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম ছিল। 2016 সালে মুকেশ আম্বানি টেলিকম সেক্টরে পা রাখে। টেলিকম সেক্টরে তার এই প্রবেশ এতটাই অসাধারণ ছিল যে এখানে থাকা অন্য টেলিকম কোম্পানিগুলো প্রায় সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি জিও নামে একটি মোবাইল নেটওয়ার্ক লঞ্চ করেছিল, যেখানে প্রথম দিকে কল, ডেটা, মেসেজ সবকিছুই ফ্রি ছিল। তাই তখন মানুষ অন্য কোম্পানির নেটওয়ার্ক ছেড়ে লাইনের পর লাইন দিয়ে জিও সিম কিনতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো যে ফ্রিতে সুবিধা ভোগ করতে গিয়ে আজ যখন আমরা জিও সিমের 1 মাসের রিচার্জ করতে যাই, তখন আমরা বুঝতে পারি ফ্রি জিনিসের মূল্য কতটা হতে পারে। এইভাবেই দেখতে দেখতে জিওর ইউজার 450 মিলিয়নে গিয়ে পৌঁছে যায়। আবার জিও যখন 5G লঞ্চ করে, তখন এর ইউজার আরো বেড়ে যায়। এখন জিও তার নেটওয়ার্ককে 6G করার জন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করছে। 2024 সালে মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি তৈরি করার পরিকল্পনা করে, যার জন্য তিনি আমেরিকার সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট কোম্পানি ডিজনির সাথে $8.5 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করেছে। আর এইভাবেই প্রতিটি সেক্টরে কোনো না কোনো ভাবে আপনি মুকেশ আম্বানির অস্তিত্ব পেয়ে যাবেন। আজ মুকেশ আম্বানির নেটওয়ার্থ $122 বিলিয়ন চেয়েও বেশি। এই হিসাবে তিনি বিশ্বের 11 নম্বর ধনী ব্যক্তি। কথায় আছে, যার যেমন আয় তার তেমন ব্যয়। এই কথাটি মুকেশ আম্বানির ক্ষেত্রেও প্রযোজ্য। মুম্বাইয়ে অবস্থিত মুকেশ আম্বানির ঘর, যেটা অ্যান্টিলিয়া নামে পরিচিত, বিশ্ববিখ্যাত মুকেশ আম্বানির এই ঘরটি একটি 27 তলার বিল্ডিং, যেটা 37,000 স্কোয়ার মিটারের মধ্যে অবস্থিত। এই বাড়ির ভেতরে একটি মন্দির, সেলুন, সিনেমা হল, জিম, এমনকি একটি হেলিপ্যাড পর্যন্ত রয়েছে। এরই সাথে এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন লাক্সারি গাড়ির একটি শোরুম। কিছুদিন আগে হওয়া অনন্ত আম্বানির বিয়ের কথা আপনি অবশ্যই শুনে থাকবেন। আন্দাজ করা হয় মুকেশ আম্বানি তার এই ছেলের বিয়েতে প্রায় 5,000 কোটি টাকা খরচ করেছে। কিন্তু আপনি ভাবুন, 5,000 কোটি হোক বা 10,000 কোটি, বাস্তব এটাই যে যার কাছে 10,370 মিলিয়ন রুপিসের নেটওয়ার্থ রয়েছে, সেই ব্যক্তি যদি ওর মধ্যে থেকে 50 বা 100 মিলিয়ন রুপিস খরচা করে, মনে হবে যেন কেউ ঘন জঙ্গল থেকে 2-3টে গাছ কেটে নিয়েছে। একদিকে মুকেশ আম্বানির কাছে যেখানে কোনো পয়সার অভাব নেই, আর অপরদিকে তার ছোট ভাই অনিল আম্বানি, যাকে তার পৈতৃক সম্পত্তির অর্ধেক ভাগই দেওয়া হয়েছিল, কিন্তু তার আজ দেওয়ালিয়ার মতন অবস্থা। এর কারণ হিসাবে মনে করা হয় অনিল আম্বানি তাড়াতাড়ি সফল হয়ে ওঠার জন্য বিভিন্ন সেক্টরে একই সাথে তার বিজনেসকে বাড়াতে চেয়েছিল। এই কারণে তিনি একই সাথে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেছিল, কিন্তু তিনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল সেই পরিমাণ টাকা কখনো লাভ করে উঠতে পারেনি। দ্বিতীয় কারণটি হলো অনিল আম্বানির গ্রুপ ওই সময় ওইসব সেক্টরে বসে থাকা বড় বড় কোম্পানিদের সঙ্গে কম্পিটিশন করছিল। এক্সাম্পল হিসাবে রিলায়েন্স কমিউনিকেশন ওই সময় এয়ারটেল, ভোডাফোন আর জিওর সাথে কম্পিটিশন না করতে পেরে ফাইনালি রিলায়েন্স কমিউনিকেশন কিছুদিনের মধ্যেই ব্যাংকারেপ্ট হয়ে যায়। আর তৃতীয় কারণটি হলো অনিল আম্বানির ইনভেস্ট করার সময় ও ইনভেস্ট করার পছন্দ সব সময় ভুল ছিল। আর চতুর্থ সবচেয়ে বড় কারণটি হলো অনিল আম্বানির গ্রুপ নিজেকে ডাইভার্স করেনি। মানে এই গ্রুপের বেশিরভাগ আমদানি হাই রিস্কের সেক্টরগুলির সাথে যুক্ত ছিল, যেমন কি ইনফ্রাস্ট্রাকচার আর টেলিকমিউনিকেশন। যখন কোনো বিজনেস বিভিন্ন সেক্টরে ছড়ানো থাকে, তখন যদি কোনো একটি সেক্টর লস খায়, তখন বাকি সেক্টরগুলি ওই লসকে কভার করে দেবে। এছাড়া অনিল আম্বানি বিভিন্ন লিগেল মামলায় জড়িয়ে পড়ে। রিলায়েন্স কমিউনিকেশনের কাছ থেকে এরিকসন কোম্পানি কিছু পয়সা পেত, আর এই মামলাটি কোর্টে গিয়ে পৌঁছায়। তখন কোর্ট অর্ডার করে রিলায়েন্স কমিউনিকেশনকে 1 মাসের মধ্যে এরিকসন কোম্পানির সমস্ত পয়সা ফিরিয়ে দিতে হবে। কিন্তু অনিল আম্বানি 1 মাসের মধ্যে এরিকসন কোম্পানিকে ওই পয়সা ফিরিয়ে দিতে না পারলে অনিল আম্বানিকে অ্যারেস্ট করা হয়। কিন্তু ওই সময় মুকেশ আম্বানি টাকা দিয়ে অনিল আম্বানি জামিন করিয়ে দেয়। এইভাবেই আজ অনিল আম্বানির টোটাল নেটওয়ার্থ আজ 0। এই স্টেটমেন্টটা তিনি নিজেই ইউকে কোর্টে জমা করেছিল। যখন একটি কেস চলাকালীন কোর্ট অনিল আম্বানিকে অর্ডার করেছিল তাকে চায়নার 3টি ব্যাংকের $719 মিলিয়ন ফিরিয়ে দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।